ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি আপনাদের জন্য আর একটা গল্প নিয়ে। আজকে আমরা শুনবো আবার একটা মিতিন মাসির গল্প। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্পটা। আজকে আমরা শুনবো সারান্ডায় শয়তান, লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। ইস্পাত এক্সপ্রেস হাওড়া স্টেশন ছাড়ার পর থেকে লোকটাকে লক্ষ্য করছিল টুকু। দেখার মতোই চেহারা বটে, বিশাল মাথায় চকচকে টাক, তামাটে রং, পুরু ঠোঁট, নাকটা চ্যাপটা আর ফোলা ফোলা গাল, গালে বিভৎস একটা কাটা দাগ, গোটা মুখে কেমন যেন একটা নিষ্ঠুরতার আভাস। দৃষ্টি অবশ্য বোঝার জো নেই, ঘন সবুজ সানগ্লাস সাঁটা আছে চোখে। খড়গপুর প্রায় এসে গেল, অথচ এখনো একবারও চোখ থেকে রোদ চশমা নামালো না লোকটা। চৈত্রের গরমেও গলা বন্ধ ফুল শার্ট পরে আছে, শার্টের রং আবার কুচকুচে কালো, পায়ে দুধ সাদা শু। দেখেই কেমন একটা হিন্দি ফিল্মের ভিলেন মনে হয়। লোকটার হাব ভাবও রীতিমতো সন্দেহজনক। মাঝে মাঝে অদ্ভুত ভঙ্গিতে ঘাড় বেঁকিয়ে জরিপ করছে কামরাটাকে। কোলে রাখা বাদামি ব্রিফকেস খোলা বন্ধ করছে ঘন ঘন। মাথা ঝুঁকিয়ে খুদে খুদে চিরকুটে কি যেন লিখছে, কাটছে আবার লিখছে। কাটাকুটি করা কাগজের টুকরোগুলোর কিছু পুড়ে রাখলো ব্রিফকেসে, আর কিছু উড়িয়ে দিল জানালার বাইরে। একখানে মোটা লালচে ইংরেজি খবরের কাগজ বার করলো ব্রিফকেস থেকে। আশেপাশের যাত্রীদের আড়াল করে বহুক্ষণ ধরে পেন্সিলে কি সব দাগ টানে। তারপর হঠাৎই ব্রিফকেসে ঢুকিয়ে দিয়েছে কাগজটা। উল্টো দিকে মুখ ফিরিয়ে মাথা নাড়লো আপন মনে। থেকে থেকে আবার কোমরে হাত দিচ্ছে, কি যেন অনুভব করছে টিপে টিপে। আবার টান টান হচ্ছে, ঝুঁকছে। রিভলভার আছে নাকি? টুকুরের বুকটা টিপ টিপ করে উঠল। যাত্রা শুরু থেকেই আর চোরা উত্তেজনায় ফুটছে টুকু। এবার তো শুধু বাবা মার সঙ্গে বেড়ানো নয়, মিতিন মাসি আছে সঙ্গে। আর মিতিন মাসি থাকা মানেই নির্ঘাত কিছু না কিছু ঘটবে। গোয়েন্দাদের ভ্রমণ কি কখনো পুরোপুরি নিরামিষ হয়? হ্যাঁ, মিতিন এখন পুরো দস্তুর পেশাদার গোয়েন্দা। মাত্র 32 বছর বয়স, কিন্তু এর মধ্যেই প্রাইভেট ডিটেকটিভ হিসেবে মিতিনের খুব নামডাক। মিতিন ওরফে প্রজ্ঞাপারমিতা মুখার্জির গোয়েন্দা সংস্থা থার্ড আইকে লালবাজারের তাবড় তাবড় পুলিশ অফিসাররা রীতিমতো সমীহ করে। বেশ কয়েকটা জব্বর কেস সলভ করেছে মিতিন, বিশেষ করে আলিপুর হত্যা রহস্য। কেসটা ছিল এয়ার এম্বলিজমের। ছেলের কষ্ট আর সহ্য হচ্ছিল না বলে ফাঁকা সিরিঞ্জ দিয়ে বাতাস ইঞ্জেকশন করে ছেলেকে মেরে ফেলেছিলেন মা, আর দোষটা পড়েছিল ছেলের বউয়ের ঘাড়ে। প্রকৃত সত্য উদ্ঘাটন করে মিতিন দারুণ হইচই ফেলে দিয়েছিল শহরে। তারপর ওই বিদিশা রুদ্র ব্ল্যাকমেলিং কেস। ধনী গৃহবধূ বিদিশাকে ভয় দেখিয়ে টাকা শোষণ করছিলেন তার শ্বশুরমশাই স্বয়ং। মাঝখান থেকে একটা খুনও হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত আসল অপরাধী কিন্তু মিতিনের চোখে ধুলো দিতে পারেনি। ব্যাংক প্রতারণার আসামি হরিশঙ্কর চাকলাদারকে পাকড়াও করাটাও কম রোমহর্ষক ছিল না। এই হেন মিতিন মাসির সঙ্গ লাভ কি বৃথা যাবে টুকুরের? হয়তো ওই টাক মাথাকে দিয়েই ঘটনার ঘন ঘটা শুরু হতে চলেছে।
টুকুরের পাশে টুকুরের মা সহেলি, তার ওপাশে মিতিন। বারবার মিতিন মাসির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল টুকুর, চোখ ঘুরিয়ে, ভুরু নাচিয়ে, আঙুল নেড়ে নেড়ে। মিতিন মাসি কিছুতেই টাকাচ্ছে না। সেই যে ট্রেনে উঠে সিটে গ্যাঁট হয়ে বসে মার সঙ্গে গল্প জুড়েছে, হাত মুখ নেড়ে দিদি আর বোনের কথা চলছে তো চলছে। জামশেদপুর কেন, সারান্ডার জঙ্গলে পৌঁছেও বুঝি দুজনের কথা আর ফুরবে না। ইস, নিতিন মাসি কেন যে একটু দেখছে না লোকটাকে। শুধু নিতিন নয়, কেউই লোকটাকে সেভাবে নজর করছে না। কামরা ভর্তি প্যাসেঞ্জার, সবাই যে যার মতো ব্যস্ত। কোথাও দল বেঁধে আড্ডা চলছে, কেউ বা ঘুমোচ্ছে, আবার কেউ বা কাগজ ম্যাগাজিন ওল্টাচ্ছে অলসভাবে। হকাররা পশরা নিয়ে যাতায়াত করছে প্যাসেজ দিয়ে। একটা রোগা মতন কফিওয়ালা টাক মাথাকে জিজ্ঞেস করলো চা বা কফি চাই কিনা। তর্জনের ইশারায় কফিওয়ালাকে ভাগিয়ে দিল লোকটা। আশ্চর্য, একজনেরও মনে খটকা লাগলো না। এতেই বুঝি রহস্য আরো ঘনীভূত হচ্ছে। সত্যিকারের অপরাধীদেরই তো চেনা কঠিন, তাই না? সহজে তো আর কেউ তাদের সন্দেহ করে না, এটাই তো তাদের বিশেষত্ব। টুকুরের সামনের সিটে টুকুরের বাবা আর মিতিনের বর পার্থ। পার্থ আর মিতিনের 4 বছরের ছেলে বুম বুম বসেছে জানলার ধারটিতে। তারাও নিজের নিজের কাজে মগ্ন। টুকুরের বাবা অবনী চৌধুরীর হাতে ইয়া গাবদা এক ইংরেজি বই। তিনি বই ছাড়া থাকতেই পারেন না। বই পড়া, কলেজের ক্লাস নেওয়া আর পরীক্ষার খাতা দেখার বাইরে তার আর একটি কাজ আছে, ঘুম। বইটি এখন হাত থেকে সরিয়ে নিলেই তিনি চোখ বুজে ফেলবেন। যেমন তেমন বই পড়েন না অবনী। তাঁর চাই একেবারে নিরস প্রবন্ধ, গল্প, উপন্যাস, কবিতা, এসব অবনী দু চক্ষের বিষ। 4 চক্ষু, পুরু লেন্সের চশমা আছে যে চোখে। পাওয়ার -8। অবনী এখন পড়ছেন ইনসেক্টস ইন অ্যামাজনিয়ান ফরেস্ট, অ্যামাজন নদীকে ঘিরে থাকা জঙ্গলের পোকামাকড়। পার্থ ডুবে আছে শব্দজব্দে। হাওড়া স্টেশনে এক গাদা বাংলা কাগজ কিনেছিল পার্থ। এখনো সে ডট পেন চিবোতে চিবোতে ছক পূরণ করছে। নেশা, অবনীর চেয়ে পার্থ অনেকটাই ছোট। অবনীর সঙ্গে তার বহু বিষয়েই ঘোরতর অমিল। যেমন পার্থ খেতে ভীষণ ভালোবাসে, অবনী নিতান্তই মিতাহারি। তেল মশলাদার খাবার তো অবনী ছুঁয়েও দেখেন না। কথা বলতে শুরু করলে পার্থকে থামানো কঠিন, আর অবনী দায়ে না পড়লে বেশি বাক্য উচ্চারণই করেন না। শুধু একটা ব্যাপারে দুই ভাইয়েরা ভাইয়ে মেলে খুব, দুজনেই নিদ্রাবিলাসী। ঘুমোতে পেলে কে যে বেশি খুশি হয় সেটা বলা কঠিন। দুজনকেই অধৈর্য চোখে দেখে নিল টুকু। না, কারো চোখের পাতা ওঠার লক্ষণ নেই। এমনকি বুম বুম যে বুম বুম, সর্বক্ষণ যার চোখ ঘোরে, তারও দৃষ্টি অবনমিত। কচর কচর চিপস চিবোচ্ছে আর গভীর মনোযোগে কমিক্স খেলছে। বুম বুমের চাল চলন, কথাবার্তা সবই একেবারে বড়দের মতো। এমন ফিচেল শিশু টুকুরা দুটো দেখেনি। টুকুর তাকিয়েছিল বলেই হোক, কি চিপসের প্যাকেট ফুরিয়ে আসছে বলেই হোক, বুম বুম হঠাৎ মুখ তুলল। টুকুরের সঙ্গে চোখাচোখি হতেই তার ভুরুতে ভাঁজ। কিছু বলছো? একা একাই শেষ করছিস? টুকুর হাত বাড়াল। আমায় কটা দে। টক ঝাল কাঁচকলা ভাজার প্যাকেটখানা ঝপ করে সরিয়ে ফেলল।
গম্ভীর গলায় বলল, তোমায় চিপস খেতে হবে না, তোমার ফ্যাট বেড়ে যাবে। পাক্কা 10 বছরের ছোট ডেপো মাস্তুতো ভাইকে একটা গাঁটটা কষাতে যাচ্ছিল টুকু। আচমকাই হাতটা থেমে গেল। আরে, এ কি কাণ্ড! ডাক মাথা যে উঠে দাঁড়িয়েছে, নড়বড় করছে কেমন যেন। মাথার উপরের বাঁকটাকে ধরে টাল সামলালো, হাতে ঝুলিয়ে নিল ব্রিফকেসখানা। টলমল পায়ে এগোচ্ছে দরজার দিকে। এমন বেসামাল ভাবে হাঁটে কেন? ভোরবেলাতেই নেশা করে ট্রেনে উঠেছিল? না, এই গুন্ডা বদমাইশ না হয়ে যায় না। টুপুর আর চুপ থাকতে পারল না, প্রায় চেঁচিয়ে উঠেছিল, ও মিতিন মাসি, আরে লোকটা চললো যে। মিতিন এদিক ওদিক তাকালো। কোন লোকটা? ওই যে উঠে গেল এক্ষুনি, টাক মাথা, কালো শার্ট। ও, ওই ভদ্রলোক? মিতিন নির্বিকার। সালোয়ার কামিজের ওড়না কাঁধে গোছাতে গোছাতে বলল, উনি সামনেই নামবেন, খড়গপুরে। লোকটা কিন্তু ডেঞ্জারাস। কেন? সেই থেকে ওয়াচ করছি, কুচি কুচি কাগজে কি সব প্ল্যান চুকছিল। ভদ্রলোক একজন স্টক ব্রোকার, শেয়ার কেনাবেচার মিডলম্যান। নাম পিকেজি কুরুপ, কেরালাইট। উনি এতক্ষণ বসে বসে ওই শেয়ারের ক্যালকুলেশন করছিলেন। তো তুমি জানলে কি করে? নামটা পেয়েছি গেটে ঝোলানো রিজার্ভেশন চার্ট থেকে, আর কুরুপ টাইটেলটা কেরালার লোকেদেরই হয়। মিতিন একগাল হাসল। আর শেয়ারের ব্যাপারটা বুঝলাম ভদ্রলোকের ব্রিফকেস থেকে। ভেতরটা শেয়ারের পেপারে ঠাসা, আমি দেখে নিয়েছি। প্লাস খবরের কাগজ খুলে উনি শেয়ারের পেজেই মার্কিং করছিলেন। টুপুর থতমত মুখে বলল, কিন্তু চেহারাটা তো। দর্শনধারী না হলেই বুঝি খারাপ লোক হতে হবে? ওরে বোকা, ভদ্রলোক মোটেই মন্দ মানুষ নন, বলতে পারিস দুর্ভাগা। কেন? ভদ্রলোকের শরীরটা পুরো ঝাঁঝরা, একটা পা নেই, আর্টিফিশিয়াল লিম্ব লাগিয়ে চলাফেরা করেন। হাঁটতে গিয়ে তাই ব্যালেন্স পাচ্ছিলেন না। সম্ভবত বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর গালের ওই কাটা দাগটা, ওটা সেই দুর্ঘটনারই স্মৃতিচিহ্ন। গায়েও নিশ্চয়ই ওরকম আরও অনেক দাগ আছে, সেগুলোকে ঢাকতেই গলাবন্ধ ফুল শার্ট। আর অ্যাক্সিডেন্টে ভদ্রলোকের একটা চোখও গেছে, রাইট আই। তাই এক চোখে দেখেন বলেই ঘাড়টাকে অনেক ঘোরাতে হয়। কোমরেও অনেকটা চোট আছে, এখনো বেল্ট ব্যবহার করেন। বেল্ট বাঁধা আছে বলেই স্বস্তিতে বসতে পারছিলেন না ভদ্রলোক। মিতিনের হাসি চওড়া হলো। বুঝলি কিছু হাদু গঙ্গারা? টুপুর পুরো নিয়ে গেল। রহস্যটায় জল পড়ে গেল এভাবে। মিতিন হাত বাড়িয়ে টুপুরের চুলটা ঘেঁটে দিল। কিরে, তোর না খুব আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার শখ? তা অবজারভেশন পাওয়ার এত পুরো হলে চলবে? টুপুর আর মিতিনের মাঝখানে বসে সহেলি এতক্ষণ সব শুনছিলেন। পুট করে বলে উঠলেন, আর হাসাস না, ও হবে কিনা তোর মিসেস ওয়াটসন। মিসেস নয় বর্দি, শার্লক হোমসের সহকারী ছিল মিস্টার ওয়াটসন। তুমি টুপুরকে বড় জোর মিস ওয়াটসন বলতে পারো। ওই হলো, যে মেয়ে এখনো নিজের পেন হারালি খুঁজে বের করতে পারে না, আর সেই কিনা করবে গোয়েন্দাগিরি। টুপুর আহত মুখে বলল, সে তো আমি ভালো করে খুঁজি না বলে পাই না। ওটাই তো তোর ত্রুটি,
মিতিন বলল, অ্যাটেনশনটা বাড়া। শুধু ক্যারেটে শিখলেই হবে? মস্তিষ্কের ব্যায়ামও তো চাই। দৃষ্টিশক্তিকেও অনেক তীক্ষ্ণ করতে হবে। পুঙ্খানুপুঙ্খভাবে না দেখলে সিদ্ধান্তে ভুল হয়ে যাবে যে। আলগাভাবে ঘাড় নাড়ল টুকু। মিতিন মাসি তাকে পুরোপুরি বাতিল করেনি দেখে মনে মনে খুশিও হলো বেশ। 8টা বাজে। খড়গপুর স্টেশনে ঢুকে পড়ল ট্রেন। এতক্ষণে ধ্যান ভেঙেছে পার্থর। খবরের কাগজ মুড়ে রেখে তড়াক করে উঠে দাঁড়ালো। না, চটপট বলো কে কি খাবে। সঙ্গে খাবার দাবার কিছুই তেমন আনা হয়নি। ট্রেনে ওঠার পর থেকে শুধু বিস্কুট আর চিপস চলছিল। সকলেরই বেশ খিদে পেয়েছে। এই ট্রেনে প্যান্ট্রি কার আছে, তবে সেখানকার খাবার মিতিনদের কারো মুখে তেমন রোচে না। টুপুর তো ভেজিটেবল কাটলেটগুলো দেখলেই নাকশিট করে। কি এক কাগজের মতো অমলেট বেচে এরা, সেটাও ভারী অখাদ্য। টুপুর বলল, সলিড কিছু আনো, যাতে অনেকক্ষণ পেটে থাকে। মিতিন বলল, দেখো না পুরি তরকারি পাও কি না। পার হেড 4টে করে পুরি নিতে পারো। আর হ্যাঁ, হাতের কাছে কলা আঙুর পেলেও নিয়ে নিও। সহেলি বললেন, সঙ্গে লাড্ডু এনো, মিষ্টি ছাড়া ব্রেকফাস্ট জমেই না। অবনী বই থেকে চোখ না সরিয়ে বললেন, আমি কিন্তু শুধু ফ্রুটস নেব। বসে বসে হুকুম ছোড়া হচ্ছে। সহেলি ঝামটে উঠলেন, তুমি যাও না সঙ্গী, ও বেচারা একা একা এত আনবি কি করি। অবনী যেন শুনতেই পেলেন না, আবার ঢুকে পড়েছেন অ্যামাজনের জঙ্গলে। অগত্যা কি আর করা, পার্থকেই পরিমরি করে ছুটতে হলো গেটে। ট্রেন থামতে না থামতেই হুড়মুড়িয়ে ওঠানামা করছে লোকজন। যত না নামলো, উঠল তার চেয়ে ঢের বেশি। মাত্র কয়েকটা সিট ফাঁকা ছিল ট্রেনে। খড়গপুরে কামরা একেবারে টইটুম্বুর। প্ল্যাটফর্মেও রীতিমতো হইচই চলছে। চাওলা, খাবারওয়ালা, ম্যাগাজিনওয়ালাদের হাঁকটাকে দীর্ঘ প্ল্যাটফর্ম সরগরম। পার্থ একবার এদিকে ছুটছে, একবার ওদিকে। পার্থর দশা দেখে মিতিন বলে উঠল, যাই, আমিও নামি। সহেলি হাঁ হাঁ করে উঠলেন, এই খবরদার, ট্রেন মাত্র 5 মিনিট থামবে। তো উঠতে পারবি না তুই, ট্রেন ছেড়ে দেবে যে। পার্থ পারলে আমিও পারবো, মেয়ে বলে হাত গুটিয়ে বসে থাকবো নাকি? আর ছেলেরা ছুটে ছুটে খাবার জোগাড় করবে, ওসব দিন আর নেই রে বর্দি। টুকু, জানাল দিয়ে খাবারগুলো পাস করে দেব, ধরে নিস। মিতিনকে অবশ্য নামতে হলো না, তার আগেই পার্থ উঠে পড়েছে। হাতে খাঁচারেক প্লাস্টিকের ব্যাগ, মুখে একগাল হাসি। একটু বেশি করেই সব নিয়ে নিলাম বুঝলে, এখন আপ টু টাটা, যত খুশি খেয়ে যাও। ছোট ছোট ঝোলা থেকে একের পর এক খাদ্য সামগ্রী বেরোচ্ছে। 1 ডজন কলা, 4-5 থোকা আঙুর, গোটা 10 লাড্ডু, পাহাড়ের মতো পুরি তরকারি, 2 প্যাকেট ক্রিম বিস্কুট, যার ক্রিমগুলো আসলে বুম বুম খাবে আর বিস্কুটটা বাকিরা, ঠোঙা ভর্তি বাদাম ভাজা, এবং শেষ হইয়াও হইল না শেষ 18খানা ডিম সেদ্ধ। দুপুরে চোখ কপালে। এত খাবার কে খাবে গো পার্থ মেশো? পার্থ সগর্বে বলল, কেন, তোরাই খাবি? প্রথমে পুরি, তারপর চা, তারপর বাদাম, তারপর লাড্ডু, তারপর কফি, তারপর ডিম সেদ্ধ। টুপুর বলে উঠল, আমি ডিম সেদ্ধ খাবো না। কেন কেন কেন? ওই সাদা সাদা কুসুমলা পোলট্রির ডিম আমার একটু ভালো লাগে না। কিন্তু এই ডিমে যা প্রোটিন, ভিটামিন, দেশি হাঁস মুরগির ডিমেও তো ততটাই রে।
নুন মাখিয়ে খেয়ে দেখ, খারাপ লাগবে না। ওই ভিটামিন তুমিই খাও। মিতিনও সাফ সাফ জানিয়ে দিল, আমরা বড় জোরই একটা করি। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে খুব। এক ডজন ডিম না হয় আমি একা মেরে দেবো। ট্রেন ছাড়ল, কোলে খবরের কাগজ পেতে শুরু হলো আহার পর্ব। অবনীর প্রাতরাশ 2টি কলা এবং গুনে গুনে 7খানি আঙুর। অষ্টম আঙুরটি খেলে নাকি তিনি হাঁসফাঁস করবেন। বুম বুম তো 1.5খানা পুরিতেই ক্লান্ত, তার হাত ফের চিপসের প্যাকেটে। খেতে খেতে আসন্ন ভ্রমণ নিয়ে জল্পনা কল্পনা চলছিল। সারান্ডার জঙ্গলে গিয়ে টুকুরা ঠিক কী কী করবে, বা সেখান থেকে আর কোথায় কোথায় যাওয়া যায়, চাইবাসায় একদিন বেশি থাকা যায় কিনা, এইসব। টুপুর জিজ্ঞেস করলো, আচ্ছা, সারান্ডার জঙ্গলটা খুব গভীর, তাই না মিতিন মাসি? মিথিন বলল, এক সময় তো বেশ গভীর ছিল বলেই শুনেছি। এখন নাকি গাছ কেটে কেটে জঙ্গলের একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। জন্তু জানোয়াররাও নাকি কমে গেছে অনেক। সহেলি বলে উঠলেন, এই মা, আমরা তাহলে কিচ্ছু দেখতে পাবো না? হরিণ টরিণ পাবেন, পার্থ বলে উঠল। আর বুনো শুয়োর, কপাল ভালো থাকলে 1-8টা হাতি কিংবা ভালুক। বুম বুম গম্ভীর মুখে প্রশ্ন করল, বাঘ দেখা যাবে না? থাক, বাঘ দেখে কাজ নেই, বাঘ সিংহ চিড়িয়াখানাতেই দেখা ভালো। টুকুর ফিক করে হাসল, কিংবা অনেক দূর থেকে বাইনোকুলার দিয়ে। বুম বুম ঠিক সন্তুষ্ট হলো না, ঠোঁট উল্টাচ্ছে। ঠিক তখনই পাশ থেকে একটা ভারী স্বর, সারান্ডায় আপনাদের কদিনের প্রোগ্রাম? একসঙ্গে সব কটা চোখ ঘুরে গেল। সামনেই প্যাসেজে এক দীর্ঘদেহী ভদ্রলোক, এত লম্বা যে কেমন যেন পুজো হয়ে দাঁড়িয়েছেন। পরনে ধুতি পাঞ্জাবি আর কাঁধে ছোলা ব্যাগ। বয়স বছর 45। খড়গপুর থেকে শেষ মুহূর্তে উঠেছিলেন ভদ্রলোক, সেটা টুকু দেখেছিল অবশ্য। উনি আর বসার জায়গা পাননি। ভদ্রলোক ফের বললেন, অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনছি, থাকতে না পেরে নাক গুলিয়ে ফেললাম। তা কদিন থাকছেন সারান্ডায়? উত্তরটা পার্থ দিল, 5-6 দিনের প্ল্যান আছে, দেখি চাইবাসায় গিয়ে কদিনের বুকিং পাই। উঠছেন কোথায়? এখনো ঠিক করিনি, ভাবছি থলকোবাদ, কুন্ডি আর শশাঙ্ক বুরুতে পালা করে থাকব। শশাঙ্ক বুরু নয়, শাসাং বুরু। মিতিন পার্থকে সংশোধন করে দিল। ভদ্রলোক বললেন, তা শাসাং বুরুতে তো আপনারা থাকতে পারবেন না, ওখানকার রেস্ট হাউসটা নষ্ট হয়ে গেছে। ফরেস্ট অফিস এখন আর ওটার বুকিং দেয় না। তাহলে আর কি? পার্থ কাঁধ ঝাঁকাল। থলকোবাদ আর কুন্ডি? যদি আমার পরামর্শ নেন তো বলি, ওই থলকোবাদ কুন্ডি সব বাদ দিন, সোজা মেঘাতবুরু চলে যান। চমৎকার পাহাড়ি জায়গা, থাকারও কোনো অসুবিধে নেই। ইদানিং ওখানে একটা ভালো হোটেলও হয়েছে, রুফা আরামে থাকবেন। আর ওখান থেকে জিপ ভাড়া করে সকালের দিকে জঙ্গলেও ঘুরে আসবেন। পার্থ সামান্য ইতস্তত করে বলল, কিন্তু ওখানে থাকলে তো জঙ্গলে থাকার চানটা পাবো না, তাই না? তাছাড়া থলকোবাদের এত নাম শুনেছি, বিভূতিভূষণও তো কতবার থলকোবাদ গিয়েছিলেন। আরে মশাই, বিভূতিভূষণের থলকোবাদ কি আর আছে?
গেলে দেখবেন কত জায়গায় জঙ্গল এক্কেবারে ন্যাড়া হয়ে গেছে। নিতিন ভুরু কুঁচকে শুনছিল। বলল, আপনার ওদিকটা খুব চেনা মনে হচ্ছে। আমি তো প্রায় সারান্ডারই লোক। আরে তাই নাকি? তা এ কথা তো আগে বলতে হয়। পার্থ দারুণ উৎফুল্ল। সরে বসে জায়গা করে দিল ভদ্রলোককে। আরে বসুন বসুন। সহেলিও চোখ বড় বড় করে ভদ্রলোককে দেখছিলেন। বললেন, আপনি জঙ্গলে থাকেন? ভদ্রলোক মুচকি হাসলেন। না না, আমি এখন থাকি খড়গপুরে, তবে আমার অরিজিনাল বাড়ি জামদায়। সারান্ডার জঙ্গল থেকে জামদা খুব দূরে নয়, এই ধরুন অ্যারাউন্ড 30 কিলোমিটার। আয়েশ করে সিটে হেলান দিলেন ভদ্রলোক। এক সময় জঙ্গল অবশ্য অনেক কাছে ছিল। ছোটবেলায় দেখেছি যে ভালুক টালুকও এসে যেত, এত এত বাঘও এসেছে। বলেন কি? পার্থ টান হলো। তা সেই জঙ্গল গেল কোথায়? বেশিরভাগ তো ব্রিটিশ আমলেই সাফ হয়ে গেছে। জামদা থেকে 9 কিলোমিটার দূরে গুয়া, সেখানে স্যার বীরেন মুখার্জির মাইন ছিল। বার্নপুরের ইস্পাত কারখানার জন্য লোহা পাথর চালান যেত এই গুয়ার খনি থেকেই। তখনই রাস্তাঘাট তৈরির জন্য প্রচুর গাছপালা কাটা পড়েছে। আমরা যখন ছোট, জামদা তখনও ফ্রিঞ্জ এরিয়া, জঙ্গলের লাগোয়া জায়গা বলে জন্তুরা এক আধবার দর্শন দিয়ে যেত আর কি। কত শিকারিও দেখেছি তখন। বাঘ টাগ মারতে হলে তারা আমাদের ওই জামদাতে এসে ঘাঁটি গাড়ত। ইনফ্যাক্ট আমার বাবা একজন দক্ষ শিকারী ছিলেন। ভদ্রলোকের সঙ্গে আলাপ বেশ জমে গেল। গল্পে গল্পে জানা গেল যে ভদ্রলোকের নাম মুকুল সিংহ। চাকরি করেন খড়গপুর আইআইটির এক ছাত্র হোস্টেলে। বিয়ে থা করেননি, ঘর ভাড়া নিয়ে একাই থাকেন খড়গপুর টাউনে, আর ছুটি ছাটা পড়লে জামদা চলে যান। জামদার বাড়িতে বাস করেন বাবা, ভাই, ভাইয়ের বউ আর এক খুদে ভাইপো। মুকুলবাবুর বাবা পুরুষোত্তম সিংহ বহুকাল ধরে ব্যবসা করছেন জামদায়, প্রধানত টিম্বার মার্চেন্ট। তবে কাঠ ছাড়াও আরও অনেক কিছু কারবার আছে পুরুষোত্তমবাবু, ঠিকাদারি, ট্রান্সপোর্ট, অর্ডার সাপ্লাই ইত্যাদি। পুরুষোত্তমবাবুর ব্যবসাপত্র এখন দেখাশোনা করছেন মুকুলবাবুর ছোট ভাই বিকাশ। আরও জানা গেল যে মুকুলবাবু সাধারণত জামদা যান একটা প্যাসেঞ্জার ট্রেনে চড়ে। ট্রেনটা খড়গপুর থেকে ছেড়ে টাটানগর হয়ে গুয়া যায় ভায়া জামদা। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল বলে ট্রেনটা অল্পের জন্য মিস করেছেন মুকুলবাবু। গুয়া প্যাসেঞ্জারের বিচিত্র কাহিনী শোনাচ্ছিলেন মুকুলবাবু। একবার নাকি একপাল হাতি এসে গিয়েছিল ট্রেন লাইনে ঝিনিকপানিতে। হই হই রই রই ব্যাপার ঘটেছিল সেবার। পুলিশ এসে গেছে, শয়ে শয়ে লোকের ভিড়। ট্রেন তো প্যাপ ও হুইসেল বাজাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই হাতিদের নাকি ভ্রুক্ষেপ নেই। টানা 4 ঘন্টা নাকি লাইন অবরোধ করে দাঁড়িয়ে রইল গোটা 16 হাতি। তারপর কি মর্জি হলো, নিজেরাই হুঙ্কার টুঙ্কার ছেড়ে চলে গেল লাইন ছেড়ে। শুনতে শুনতে টুপুরের চোখ গোল গোল। মানুষ ট্রেন অবরোধ করে শুনেছি, হাতিও করে? বুম বুম বেশ খুশি খুশি মুখে বলল, ইস, আমাদের ট্রেনটাও যদি এখন হাতিরা অবরোধ করে তো খুব মজা হয়। অবনী নিঃশব্দে বই পড়ে চলেছেন। মুখ না তুলে মন্তব্য করলেন, এলিফ্যান্টস আর ডেডলিয়ার দ্যান টাইগার্স। পার্থ আবার টিপ্পনি কাটল, বটেই তো বটেই তো, বাঘকে বাঘ মানানো যায়, কিন্তু হাতির সঙ্গে হাতাহাতি তো অসম্ভব। হাসি ঠাট্টা আর গল্পের মাঝে কেটে গেল বেশ খানিকটা সময়। ঝাড়গ্রাম পেরিয়ে গেছে ট্রেন।
এখন মাঠঘাটের চেহারা একেবারে অন্যরকম। যেদিকে তাকাও এখন শুধু এবড়ো খেবড়ো রুক্ষ প্রান্তর আর লাল রঙা মাটি। বেটে বেটে টিলাও দেখা যাচ্ছে ঘন ঘন, কখনো কাছে আর কখনো দূরে। সরু সরু নদী নালা আসছে হঠাৎ হঠাৎ, ঝমর ঝমর শব্দ তুলে তাদের টপকে টপকে যাচ্ছে ট্রেন। দেখতে দেখতে ঘাটশিলা এসে গেল। জানালা দিয়ে উঁকি মেরেই চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল মুকুলবাবু। আরে ওই তো আমার গাড়ি, ওই তো। সত্যি সত্যি একখানা প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে আছে ওদিকের প্ল্যাটফর্মে। লাল রং, একেবারে ধ্যাড় চেহারা। মুকুলবাবু ঝোলা কাঁধে উঠে দাঁড়ালেন। তাহলে আপনারা মেঘাতবুরুতে উঠছেন তো? পার্থ গা মোচড়াল। দেখি কি করা যায়। পরামর্শটা নিলে ঠকবেন না, বেড়ানোটা অনেক আরামের হবে। থলকুবাদে তো শুনলাম ইদানিং নাকি খুব ম্যালেরিয়াও হচ্ছে। ফরেস্ট ম্যালেরিয়া একবার হানা দিলে বুঝছেনই তো। মুকুলবাবু ট্রেন থেকে নেমে যেতেই পার্থ মুখ দেখালো। ওর কথা শুনে আমরা জঙ্গলে থাকা ক্যান্সেল করব? অত খায় না। নিতিন ঝুঁকে ও পাশের ট্রেনটাকে দেখছিল। বিড়বিড় করে বলল, ভদ্রলোক কিন্তু বেশ অদ্ভুত আছেন। টুপুর মাথা দুলিয়ে বলল, যা বলেছ, বড্ড বেশি গায়ে পড়া টাইপ। শুধু ওইটুকু? আর কি? ভদ্রলোক যদি গুলবাজ না হন তো ওর বাবা একজন সম্পন্ন ব্যবসায়ী, মানে রীতিমতো বড় লোক। অথচ বাবার ব্যবসায় না থেকে বড় ছেলে খড়গপুরে সামান্য একটা চাকরি করেন কেন? এটা আমার খুব স্বাভাবিক ঠেকল না। টুপুর টান টান হলো। নিতিন মাসি কি মুকুল সিংহর মধ্যে কোনো রহস্যের গন্ধ পেয়ে গেল? আপনারা কি কালই ভোরে রওনা দিচ্ছেন? ইচ্ছে তো সেরকমই ছিল, কিন্তু বুকিং পেলাম না যে। কাল পরশু দুদিনই থলকবাদ একদম ফুল, একটাও রুম খালি নেই। এই সময় জঙ্গলে একটু ভিড় থাকে বটে। শীতকালেও লোকজন হয়, তবে এতটা নয়। এখন তো ছেলে মেয়েদের সব পরীক্ষা শেষ, তাই খুব টুরিস্ট আসছে। আপনার হোটেলও তো ভর্তি? পুরা ভর্তি। আপনারা আর একটু লেট করে এলে জায়গা দিতে পারতাম না। শ্রীকৃষ্ণ হোটেলের দোতলার বারান্দায় বসে হোটেল মালিকের সঙ্গে কথা বলছিল পার্থ। এখন বসে বসে গল্প করা ছাড়া উপায়ও নেই। ঝমঝম বৃষ্টি হচ্ছে বাইরে, বাজ পড়ছে কড়াত কড়াত, বিদ্যুতের চমকে ফালা ফালা হয়ে যাচ্ছে আকাশ। হাওয়াও বেশ জোরে বইছে, অনেকটা ঝড়ের মতো। ভাগ্যিস বারান্দাটা ঢাকা, নইলে এখানেও বসা যেত না। টুপুরেরও ঘরে মন টিকছিল না, তাই সেও এসে বসেছে বারান্দায়। তার মেজাজটা একেবারে টকে গেছে। ভেবেছিল আজ বিকেল সন্ধেটা চাইবাসার রাস্তায় ঘুরে বেড়াবে মিতিন মাসির সঙ্গে। বৃষ্টিটা সব মাটি করে দিল। হোটেল মালিকটা বাঙালি, নাম অনন্ত চ্যাটার্জি। বাঙালি বোর্ডার দেখে নিজে থেকেই আলাপ জমাতে এসেছেন। খোঁজখবর নিচ্ছেন পার্থদের। অনন্তর কথায় সামান্য পশ্চিমী টান আছে, সম্ভবত দীর্ঘকাল চাইবাসায় থাকার কারণে। টুপুরা চাইবাসা পৌঁছেছে বিকেলবেলায়। জামশেদপুর থেকে 12:30 নাগাদ খেয়ে দিয়ে রওনা দিয়েছিল। মাত্র 65 কিলোমিটার রাস্তা। ভেবেছিল গাড়িতে ঘন্টা 1.5-2 লাগবে, কিন্তু শেষ পর্যন্ত পড়ল প্রায় 3 ঘন্টারও বেশি। গোটা পথটাই বেজায় খারাপ, খানাখন্দে ভরা।
সামলে সুমলে চলেও একবার টায়ার পাংচার হলো। গোদের ওপর বিস্ফোরা বুম বুম আমার বার তিনেক বমি করলো গাড়িতে। সকাল থেকে চিপস চিবিয়েছে, জামশেদপুরে নেবে আবার একটা কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিল। জোর করে তাকে খানিকটা ভাতও গেলানো হয়েছিল হোটেলে। দফায় দফায় সব উগরে দিল বুম বুম। গোটা পথ নেতিয়ে পড়ে রইল মা মাসির কোলে। একে গাড়ির ঝাঁকুনিতে সকলেরই কোমরের বল বিয়ারিং খুলে যাওয়ার দশা, তার সঙ্গে অসুস্থ বাচ্চা। চাইবাসায় এসে হোটেল খোঁজাখুঁজি ঝকমারিতে আর কেউ যায়নি। বড় রাস্তার উপর শ্রীকৃষ্ণ হোটেলের হোর্ডিং দেখেই ঢুকে পড়েছে তৎক্ষণাৎ। এখন অবশ্য দেখছে হোটেলটা মন্দ নয়। অনন্তবাবুর হোটেলে দিব্যি একটা ঘরোয়া পরিবেশ আছে। রুমগুলো বেশ পরিচ্ছন্ন। জনাতিন কর্মচারী সর্বক্ষণ ছোটাছুটি করছে ঘরে ঘরে। শুধু এই বৃষ্টিটুকু না এলে টুপুরের আর কোনো আফসোস ছিল না। সারাটা পথ ঝকঝক করছিল রোদ্দুর। রাস্তায় চাকা বদলানোর সময় তো গা হাত পা প্রায় ঝলসে যাচ্ছিল। হঠাৎ চাইবাসাতেই যে কোত্থেকেই অনাসৃষ্টি মেঘটা এলো। পাহাড়ি জায়গায় অবশ্য এরকম হয় সেটা টুপুর জানে। গত বছর ক্লাস 7-এর অ্যানুয়াল পরীক্ষার পর ঠিক এই সময়টাতেই গ্যাংটক বেড়াতে গিয়েছিল ওরা। সেখানেও এরকম হঠাৎ বৃষ্টি আর হঠাৎ রোদ। তবে চাইবাসার পাহাড় আর হিমালয় কি এক, নাকি সব পাহাড়েরই এক নিয়ম, সে কিবা ছোট কিবা বড়? পার্থ সিগারেট আনতে ঘরে উঠে গিয়েছিল। ফিরে এসে প্যাকেটটা বাড়িয়ে দিল অনন্তবাবুকে। অনন্ত হাত জোড় করে বললেন, হে ধন্যবাদ, আমার চলে না। খুব ভালো করেছেন, বাজে নেশাটা করেননি। বলতে বলতে পার্থ একটা সিগারেট ধরিয়েছে। বারান্দায় খামচারেক বেতের সোফা, মধ্যিখানে একটা কাচের টেবিল। টিউবের আলোয় ঝলমল করছে জায়গাটা, যেন মিনি লাউঞ্জ। কয়েকটা বাঁধানো ছবিও ঝুলছে দেওয়ালে, ওই পাহাড়, জঙ্গল, জলপ্রপাত। একটা ছবির দিকে আঙুল দেখিয়ে পার্থ বলল, আচ্ছা ওটা কোন ফলস? কোড্র? রাঁচির? হ্যাঁ, বর্ষাকালে তোলা তো, তাই জল উপচে পড়ছে। এদিকে কাছে পিঠে কোনো ফলস নেই? পুত্রুর মতো নেই, তবে আছে হিরনি ফলস। কাল পরশু তো ফ্রি আছেন আপনারা, ওখান থেকে ঘুরে আসুন না। টুপুরের মনটা নেচে উঠল। জিজ্ঞেস করলো, আচ্ছা হিরনি ফলস এখান থেকে কত দূর? কত আর 40-50 কিলোমিটার হবে। বাস যায়, গাড়ি ভি যায়। নিতিন বেরিয়ে এসেছে ঘর থেকে। দরজায় দাঁড়িয়ে বলল, রুটটা আমি জানি। হেজারি বলে একটা আদিবাসীদের গ্রাম আছে, সেখানে নেমে 2-3 কিলোমিটার হাঁটতে হয়। হ্যাঁ, বিলকুল ঠিক। কাল সারাদিন ওখানেই তবে আউটিং করে আসুন। যদি বলেন তো লাঞ্চও প্যাক করে দিতে পারি। এখানে কি কি দেখার আছে? চাইবাসা ছোট টাউন, এখানে আর কি দেখবেন? অনন্ত মৃদু হাসলেন। কয়েকটা বড় বড় তালাও আছে। এখানে তালাওকে বলে বাঁধ। রানী বাঁধ, শিব বাঁধ, মধু বাঁধ। আপার চাইবাসাও সুন্দর। মাঠ, বাগান, গার্মেন্ট বাংলো। হ্যাঁ, মুঙ্গালাল রুংটা গার্ডেন কিন্তু জরুর দেখবেন। কাল হিরনি ফলস ঘুরে এত সব দেখা যাবে? জলদি জলদি ফিরলে দেখতে পাবেন। অনন্ত ফের হাসলেন। হ্যাঁ, তাড়াহুড়োর কি দরকার, আপনারা তো পরশু দিনটাও আছেন। নিতিন ঠোঁট টিপে বলল, আমার একটু অন্যরকম প্ল্যান ছিল। চাইবাসা থেকে সারান্ডা তো প্রায় 125 কিলোমিটার দূর। আপনাদের এখানে রাস্তার হালও তো খুব সুবিধের নয়।
তাই ভাবছিলাম জার্নির গোটা ধকলটা একদিনে না নিয়ে যদি পরশু সকালে বেরিয়ে পড়ি এবং রাতে মেঘাতুবুরুতেই থেকে যাই। পার্থ ভুরু কোঁচকাল। হঠাৎ মেঘাতুবুরুতে হল্ট করার শখ জাগলো যে। মুকুলবাবুর ভূত আবার ঘাড়ে চাপলো নাকি? মোটেই না, আমি কলকাতা থেকে ভেবে রেখেছিলাম চান্স পেলে একটা রাত অন্তত মেঘাতুবুরুতে থাকবো। ওখানে চমৎকার একটা সানসেট পয়েন্ট আছে। তাছাড়া মেঘাতুবুরু থেকে গোটা সারান্ডা রেঞ্জটাই নাকি ছবির মতো দেখা যায়। হ্যাঁ, আপনার আইডিয়াটা খারাপ নয় ম্যাডাম। অনন্ত সমর্থন জানালেন নিতিনকে। মেঘাতুবুরু থেকে বরং পরদিন সকালে টুক করে জঙ্গলে ঢুকে পড়বেন। পার্থ আর গাইগুই করল না, উঠে পড়েছে কাজ ঝাঁকিয়ে। অলস পায়ে চলে গেল সহলীদের ঘরে। অ্যাম্বাসাডারের ঝাঁকুনিতে সহেলির কোমরে আবার একটা খটকা লেগেছে। তিনি এখন পেন কিলার খেয়ে শায়িত। অবনী এখনও ঘোরাঘুরি করছেন অ্যামাজনের পাড়ে। বৃষ্টি এখনও থামেনি, বজ্রবিদ্যুতের প্রকোপ কমেছে, তবে ধারাবর্ষণ চলছে একই দাপটে। টুপুর ছোট্ট একটা হাই তুলে বলল, দুধ কিচ্ছু করার নেই এখন, যাই আমিও শুয়ে পড়ি গিয়ে। অনন্ত হা হা করে হেসে উঠলেন। মন খারাপ করছো কেন? আরে দেখো না, বৃষ্টি ধরলো বলে, তারপরই আকাশ একদম ঝকঝক করবে। অসম্ভব, এই বৃষ্টি সারা রাতেও থামার নয়। আরে আর 8 ঘন্টা দেখো, এখানকার বৃষ্টির নেচারটাই আলাদা। চৈত্র মাসটায় প্রায় এরকম হয়, বিশেষ করে দিনের বেলা যদি বেশি গরম থাকে। নিতিন টেবিল থেকে একটা ম্যাগাজিন তুলে ওল্টাচ্ছিল, রেখে দিয়ে বলল, আচ্ছা আপনি এখানে কতদিন আছেন অনন্তবাবু? হ্যাঁ, জন্ম থেকে। আপনাদের বরাবরই হোটেলের ব্যবসা? না, আমাদের ফ্যামিলি বিজনেস আলাদা। বাপ ঠাকুরদাদার ফার্নিচারের বিজনেস ছিল, আমি বিপথে এসেছি। কেন? রাঁচি থেকে হোটেল ম্যানেজমেন্ট পাস করেছিলাম, বিদ্যেটা কাজে লাগানো স্বাদ হলো। বাবাও কিছু টাকা দিলেন আর আমিও নেমে গেলাম নতুন ধান্ধায়। ফার্নিচারের দোকান অবশ্য আছে এখনো, ফরেস্ট অফিস থেকে বেরিয়ে যেখানে ওই বড় রাস্তায় পড়লেন ওই চকটায়। ও, তার মানে তো আপনারা এখানে প্রায় কয়েক পুরুষের বাসিন্দা, তাই না? হ্যাঁ, 3 পুরুষে। আমরা ঠাকুরদাদা চলে এসেছিলেন কলকাতার লালমুখো সাহেবের সঙ্গে কি ঝগড়া হয়েছিল নাকি, নৌকরি ছেড়ে দিয়ে সোজা এসে উঠলেন চাইবাসায়। লেখাপড়ায় খুব ইন্টারেস্ট ছিল ঠাকুরদাদার, এখানে একটা স্কুল বানিয়েছিলেন। চাইবাসায় তো বহুত বাঙালি আছে, তাদের জন্য একটা বাংলা মিডিয়াম স্কুল। এখন অবশ্য স্কুলটা গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। নিতিন শেষ কথাগুলো যেন শুনলই না, বলল, আচ্ছা আচ্ছা, আপনি যখন জন্ম থেকে এখানে, তখন নিশ্চয়ই এদিককার পুরনো লোকজনদের সব চেনেন? জরুর। পুরুষোত্তম সিংহকে চেনেন? জামদার সিংহ ভালোই চিনি। বছর 40-এর গাট্টা গোট্টা চেহারার অনন্তর চোখে কৌতূহল। আপনি পুরুষোত্তম সিংহকে চিনলেন কি করে? না, হ্যাঁ, ট্রেনে আসতে আসতে ওর এক ছেলের সঙ্গে পরিচয় হলো, মুকুল সিংহ। ও, এই মুকুলের কথাই বলছিলেন আপনার হাজব্যান্ড? হ্যাঁ, মুকুলবাবুর মুখে শুনছিলাম যে ওর বাবা নাকি এখানকার খুব নামী ব্যবসায়ী। শুধু ব্যবসায়ী? পুরুষোত্তম সিংহ একটা ক্যারেক্টার ম্যাডাম, নামেও সিংহ, কাজেও সিংহ। এখন বয়স হয়ে জোশ কমে গেছে, কিন্তু এককালে যে কত খুন জখম করেছেন তার ইয়ত্তা নেই।
যার সঙ্গে বললো না তাকেই ফটাস, লাশ ভি একদম হাপিস। আজ তো মানুষটাই নাকি বেমালুম ভ্যানিস করে যেত, ওই আমি বাবা ঠাকুরদার মুখে শুনেছি। তাই বুঝি? তা মুকুলবাবুকে তো মোটামুটি নিরীহই মনে হলো। আরে মুকুল সিংহ তো রাবণের বেটা রামচরণ। মানে? বাপের একেবারে উল্টো, অযোগ্য, অপদার্থ, নালায়েক। ছোটবেলায় একবার বাড়ি থেকে পালিয়ে গেছিলেন মুকুলবাবু। পুরুষোত্তম সিংহ তাকে পাটনা থেকে ধরে আনেন। লেখাপড়াতেও তেমন মাথা ছিল না। বাপ হয়রান হয়ে ছেলেটাকে পাঠিয়ে দেন খড়গপুরে এক বোনের বাড়িতে। সেখানেই মানুষ হয়েছেন মুকুলবাবু। তবে ওর ছোট ভাইটা বহুত সিয়ানা, বিলকুল বাপ কা বেটা। চাইবাসাতেই হোস্টেলে পড়তো বিকাশ, আমার থেকে ক্লাস জুনিয়র ছিল। তখন থেকেই তো দেখছি মাথা খুব সাফ, বহুত সাহস ভি আছে বিকাশের। এখন 10 হাতে বাপের বিজনেস বাড়াচ্ছে। তা দাদা বিজনেসে নেই কেন? ছোট ভাই কি দাদাকে আউট করেছে? না না ম্যাডাম, মুকুলবাবুর বিজনেস করার ক্ষমতাই নেই। খুন এক হলেও সব ভাই কি এক টাইপের হয়? যে বেশি কাবিল সেই ব্যবসা সামলাবে, এটাই তো দুনিয়ার নিয়ম। তাছাড়া মুকুলবাবুর আরও কিছু প্রবলেম আছে। কি প্রবলেম? অনন্ত কি একটা বলতে গিয়েও থেমে গেলেন। আরে ছাড়ুন ম্যাডাম, সবাই আমরা এক মুলুকের লোক, কি হবে মিছিমিছি নিন্দে করে? কোথায় কি উড়ো কথা শুনলাম, তাই দিয়ে একজনের নামে বদনাম করাটা ঠিক হবে না। কেন, কি শুনেছেন? বললাম তো, ছাড়ুন। অনন্ত উঠতে উঠতে টুপুরকে বললেন, এই যে মেয়ে, দেখো বাইরে বৃষ্টি থেমে গেছে কিনা। বারান্দার ঘেরাটোপ তুলে দিয়ে টুপুর তো হাঁ। কোথায় বৃষ্টি? আকাশে দিব্যি তারা ফুটে গেছে। উত্তরে একটু একটু বিদ্যুৎ চমকাচ্ছে বটে, তবে তা অনেক দূরে, আকাশের একেবারে শেষ প্রান্তে। টুপুর প্রায় নেচে উঠল। মিতির মাসি, এখন বেরোবে? অনন্ত বললেন, যান না, ঘুরে আসুন। চাইবাসা বহুত পিসফুল জায়গা। সবে তো 7:30 বাজে, আরামসে 9টা-10টা অবধি বেড়াতে পারবেন। অনন্ত চলে যাওয়ার পরও মিতিন বসে আছে চুপটি করে। টুপুর তাকে ঠেলল, কি গো, চলো। মিতিন অন্যমনস্কভাবে বলল, যাই। আচ্ছা, ঘরে গিয়ে দেখ তো তোর বাবা মা বেরোবে কিনা। নগর পরিক্রমার নাম শুনেই সহেলের কোমরের ব্যথা উধাও। অবনী অবশ্য বেরুলেন না, বম্বু মকাতরে ঘুমোচ্ছে। পার্থ আর তার কাছে একা থাকে কেন? বরং টুপুররা ঘুরতে গেলে দুই ভাইয়েরা ভাই মনের সুখে দাবা খেলতে পারবে। বাইরেটা এখন ভারী মনোরম। ঝড় বৃষ্টি এসে দিনের উত্তাপটাকে যেন শুষে নিয়ে গেছে। স্নিগ্ধ বাতাস বইছে, বসন্তের হাওয়া কিন্তু ভেজা ভেজা, ঠান্ডা ঠান্ডা, শরীর জুড়িয়ে যায়। আকাশে চাঁদও উঠেছে, আধখানা চাঁদ, আর 3-7 পরেই পূর্ণিমা। বড় রাস্তা ধরে হাঁটছিল টুপুররা। খানিক উত্তরে যেতেই এক জমজমাট জায়গা। 60 অ্যাম্বাসাডার আর জিপ দাঁড়িয়ে আছে, সবগুলোই ভাড়ার গাড়ি। কালকের হিরনি যাওয়া নিয়ে বেশ কয়েকজন জিপের ড্রাইভারের সঙ্গে দর কষাকষি করল মিতিন। শেষমেশ বয়স্ক একজনকে পছন্দ হলো। তাকেই গাড়ি নিয়ে সকাল 9টা নাগাদ চলে আসতে বলল শ্রীকৃষ্ণ হোটেলে। তারপর সোজা বাজার। কলকাতা থেকে রওনা হওয়ার সময় তাড়াহুড়োতে অনেক কিছু নেওয়া হয়নি।
মনে করে করে জিনিসগুলো কিনল মিতিন। মোমবাতি, দেশলাই, দড়ি, ব্লেড, ব্যাটারি, মশা তাড়ানোর ধূপ, ডেটল, ব্যান্ডেড আর কয়েকটা ওষুধ। বুমবুমের জন্য একটা কালার বুকও নিল, আর সঙ্গে এক বাক্স রং পেন্সিল। পাহাড় জঙ্গল দেখে যদি বুমবুমের আবার ছবি আঁকার স্বাদ জাগে। ক্যামেরার ফিল্ম কিনল 3 রোল। পার্থ ভরবে ক্যামেরায়। সহেলি বললেন, এই চল এবার একটু শাড়ি জামার দোকানে যাই। নিতিন আকাশ থেকে পড়ল। কেন, শাড়ি জামা কি শর্ট আছে? আহা, চাইবাসে কিছু স্মৃতি নিয়ে যেতে হবে না? টুপুর হাসতে হাসতে বলল, মা যেখানেই বেড়াতে যায় সেখানেই শাড়ি কিনে। কটকে গেলে কটকি, ব্যাঙ্গালোরে গেলে ব্যাঙ্গালোর সিল্ক, তামিলনাড়ুতে কাঞ্জিভারাম। মিতিন তো হেসে কুটিপাটি। এখানে তুই চাইবাসার সিল্ক খুঁজবি নাকি বর্দি? ওরকম কিছু কিন্তু পাওয়া যায় না। বোন আর মেয়ের হাসিও পুরোপুরি নিরস্ত করতে পারল না সহেলিকে। তিনি ঘুরে ঘুরে স্থানীয় হাতের কাজ কিনলেন কিছু। আদিবাসীদের হাতে তৈরি কাঠের পুতুল, ছোট ছোট মুখোশ। কলকাতায় গিয়ে একে তাকে উপহার দিতে হবে তো। প্রায় প্রতিটি বস্তুই কলকাতায় পাওয়া যায়, চাইবাসার থেকেও সস্তা। তবুও ফেরার পথে একটা সিনেমা হলের সামনে দাঁড়িয়ে ফুচকা খেলো টুপুররা। কলকাতার মতো স্বাদ নয়, তবু মন্দ কি। হোটেলে এসে টুপুররা দেখল পার্থ আর অবনী তখনও দাবাযুদ্ধে মত্ত। বুমবুম উঠে পড়েছে। সে এখন লাউঞ্জের মতো জায়গাটায় বসে গল্প করছে হোটেলের এক কর্মচারীর সঙ্গে। লোকটা আদিবাসী, বছর 28-30 বয়স, গোল মুখ, গায়ের রং চকচকে কালো, চোখের মণি দুটো অসম্ভব উজ্জ্বল। টুপুররা হোটেলে পা রাখার পর থেকেই লোকটা সর্বক্ষণ হাসি মুখে ফাইফরমাস কাটছিল টুপুরদের। নামটাও বেশ মিষ্টি, ধানুয়া। সে কথা বলে ভাঙা ভাঙা বাংলায়। তবে বুমবুমের সঙ্গে গল্প করতে তার খুব একটা অসুবিধে হচ্ছে না, কারণ সে শুধু শুনে যাচ্ছে, বুমবুমই বকছে একতরফা। টুপুদের দেখে বুমবুম বলে উঠল, জানো ধানুয়াটা কি বোকা, কিসব বলছিল। মিতিন কড়া গলায় ধমক দিল, ও কি ভাষা বুমবুম? ধানুয়া তোমার থেকে বড় না? ধানুয়া দাদা বলো। আর বোকা বলছো কেন? কত করে না শিখিয়েছি বড়দের বোকা বলতে নেই। বুমবুম কাঁচুমাচু মুখে বলল, সরি মা, আর বলবো না। মিতিন সামান্য প্রীত হলো। জিজ্ঞেস করল, আচ্ছা কি বলছিল ধানুয়া দাদা? ওদের গ্রামে নাকি একটা সাধু এসেছে। সাধু বাবা নাকি যাতে হাত দেয় সেটাই মিষ্টি হয়ে যায়। টুপুর বলল, ও মা, সে আবার কি? রূপোর মতো সাদা দাঁত বার করে হাসল ধানুয়া। হ্যাঁ দিদি, মধু বাবার যাতে হাত দিবেন সেইটাই মিঠা বনে যাবেন। মানে? এই ধরো পানিতে হাত দিল, পানি মিঠা। তিতা ধরলো তো তিতা ভি মিঠা বনে গেল। বুঝলাম না। আমি বুঝেছি, মিতিন বলল। ওদের গ্রামে একজন সাধু বাবা এসেছেন, তিনি যাতেই হাত ছোঁয়াচ্ছেন সেটাই মিষ্টি হয়ে যাচ্ছে। কি ধানুয়া, ঠিক বলেছি তো? ধানুয়া মাথা দুলিয়ে বলল, সাধু বাবা না দিদি, মধু বাবা। বেশ, নয় মধু বাবাই হলো। তাই মধু বাবা এসেছেন কোথেকে? জানি না দিদি, কেউ বলে হিমালয় থেকে, কেউ বলে সাগর থেকে। মধু বাবা ছুঁয়ে দেওয়া মিঠা পানিতে সবার সব বিমারি সেরে যাচ্ছে। টুপুর অবিশ্বাসের সুরে বলল, যত সব গাঁজাখুরি গল্প। ওভাবে বলতে নেই টুপুর। সহেলি চোখ পাকালেন। সাধু সন্ন্যাসীদের কত রকম অলৌকিক শক্তি থাকে তুমি জানো?
ওই শক্তি তারা পান যোগ বলে, কঠোর তপস্যা করে। যোগবলটা কি মা? টুপুর ফিক করে হাসল। ফুটবলের মতো কিছু? ফাজলামি করো না, সাধু সন্ন্যাসীদের নিয়ে ঠাট্টা করলে পাপ হয়। টুপুর ফের কিছু বলতে যাচ্ছিল, মিতিন হাত তুলে থামালো তাকে। ধানুয়াকে প্রশ্ন করল, তোমার গ্রামটা কোথায়? করমপদা। সেটা কোথায়? মেঘাতগুরুর পরে জঙ্গলে। আপনারা তো থলকবাদ যাচ্ছেন, ওই পথেই পড়বে। তাই নাকি? থলকবাদ থেকে করমপদা কত দূর? বেশি নয় দিদি, মাত্র 8 মাইল। রোজ কত দূর দূর থেকে লোক আসছে সেখানে মধু বাবাকে দেখতে। সহেলি বললেন, আমরাও তো তাহলে একবার করমপদা ঘুরে যেতে পারি। কত অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি করলাম, হাঁটুর ব্যথা তো পুরোপুরি সারছেই না। এই যদি মধু বাবার কৃপায়। মিথিন বলে উঠল, যাওয়াই যায়। টুপুর অবাক চোখে তাকালো। মিতিন মাসি, তুমিও এসব বিশ্বাস করো? মিতিন হালকা হেসে বলল, আহা, একটা নতুন অভিজ্ঞতা তো হবে। চাইবাসা থেকে মেঘাতগুরু যাওয়ার রাস্তাটা মোটেই ভালো নয়। টাউনের সীমানা ছাড়ানোর পর প্রথম 3-4 মাইল তাও চলনসই ছিল, কিন্তু এখন যা শুরু হয়েছে তাকে এক কথায় বলে অকহতব্য। একে তো মালভূমি অঞ্চলের ঢেউতোলা পথ, তাই রাস্তা জুড়ে ইয়া গর্ত। গর্ত নয়, গহ্বর। কোথাও কোথাও তো পিচের নাম মাত্রই নেই। খোয়া আর স্টোন চিপ ছড়িয়ে আছে রাস্তাময়। আর ধুলো, বাপস, জিপের জানালার কাজ একটু সরল কি না শুনল, অমনি লাল লাল গুঁড়ো ঝাপটে ঢুকে পড়ছে ভেতরে। কাল হিরনি যাওয়ার রাস্তা এর চেয়ে অনেক ভালো ছিল। সালোয়ার কামিজের ওড়না নাকে চেপে আছে মিতিন। ড্রাইভারকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনারা এখানে গাড়ি চালান কি করে? শক অবজারভার বসে যায় না? জিপ চালকের নাম নজরুল হোসেন, বছর 60 বয়স, চাইবাসাতেই বাড়ি। একসময় দীর্ঘকাল ঝাড়গ্রামে ছিলেন। কথা বলেন ঝরঝরে বাংলায়। নজরুলের জিপেই কাল হিরনি ফলস গিয়েছিল টুপুররা। তখনই নজরুলের সঙ্গে বেশ ভাব জমে গেছে টুপুরদের। ধারা সরু হলেও জঙ্গল জঙ্গল পরিবেশে হিরনি জলপ্রপাত টুপুরদের মন্দ লাগেনি। কাছে হেসাডি গ্রামটিও পটে আঁকা ছবির মতো সুন্দর। তবে সব থেকে বেশি ভালো লেগেছে নজরুলকে। মানুষটি ভারী রগুড়ে, মজার মজার কথা বলেন। তার ভাষাতে সর্বক্ষণই গাড়ি আর গাড়ির কলকবজার উপমা। প্রকাণ্ড একটা গাড্ডা দক্ষ হাতে কাটিয়ে নিতে নিতে নজরুল বললেন, হে শুধু গাড়ি কেন দিদি, আমাদের বডি শক অ্যাবজর্ভারগুলোর কথাও ভাবুন। পাঁজরার স্প্রিং পাত্তিগুলো তো কবেই বসে গেছে, এখন নাট বল্টু খুলে খুলে পড়ার দশা। এই রাস্তায় আর 1-2 বছর টানতে হলে আমার ইঞ্জিনই পুরো বসে যাবে। পার্থ সামনের সিটে নজরুলের পাশে বসেছিল। সে অমনি টিপ্পনি কাটল, মেঘাতপুরো যাওয়া অবধি আমাদের ইঞ্জিনও ঠিকঠাক থাকবে তো? সহেলি তেতু মুখে বললেন, এইসব রাস্তাঘাট সারানো হয় না কেন? গাড়ি ঘোড়া তো দেখছি দিকে কম চলে না। আবেদন নিবেদন তো চলছে দিদি, গভর্নমেন্টও চিন্তা ভাবনা করছে। নজরুলের ফের সরশক্তি। তবে নতুন স্টেট, নতুন সরকার, এখনো ভালো করে পিক আপ নাই। টুপুর বলে উঠল, আচ্ছা, এটা তো এখন আর বিহার নয়, ঝাড়খণ্ড, তাই না?
হুম। মিথিন বলল, আচ্ছা, ঝাড়খণ্ড মানে কি বলতো? কি? ঝাড় মানে জঙ্গল বা ঝোপ, ঝাড়খণ্ড মানে জঙ্গলময় স্থান। এদিকে সর্বত্রই তো একসময় জঙ্গল ছিল। এই গ্রাম শহর যা গড়ে উঠেছে সব কিন্তু এই জঙ্গল কেটে কেটে। এখানকার নামগুলোতেও তাই দেখবি জঙ্গলেরই ছাপ। পার্থ বলল, যেমন শালবনি, মহুলবনি, কেঁদবনি, কুরচিবনি, ডালকাঠি, হাতিয়াশোল, বাঘুয়াশোল, শিয়ালা। পার্থ আবার বলল, ভালুকনাচা, ভালুকবিধা, বাঘমারি, বাঘমুন্ডি। থাক থাক, হয়েছে। অবনী থামালেন দুজনকে। খুব তো নাম আওড়াচ্ছ। ঝাড়খণ্ডের টোপোগ্রাফি জানো? ইতিহাস? পার্থ ঘাড় ঘুরিয়ে বলল, হে, পড়েছি একটু আধটু। ওই মানভূম, ধলভূম, সিংভূম, বীরভূম, ভঞ্জভূম আর রাঁচির খানিকটা পাঠ। এই অঞ্চলটাকে এককালে ঝাড়খণ্ড বলা হতো। পঞ্চভূম চলে গেছে ওড়িশায়, ধলভূমের মেজর পার্ট আর মানভূমের কিছুটা সিংভূম আর রাঁচি ছিল বিহারে। এখন সেটাই ঝাড়খণ্ড স্টেট। বাকিটা আছে আমাদের বেঙ্গলে। বাঁকুড়া, পুরুলিয়া তো মানভূমেরই অংশ। বাই দ্য বাই, বীরভূম মানে কিন্তু বীর পুরুষদের ভূমি নয়। বীর মানে অরণ্য। ব্রিটিশ গভর্নমেন্টই এদের ভেঙে ভেঙে এক একটা স্টেটে গুঁজে দিয়েছিল। অনেকটাই ঠিক বলেছ, তবে পুরোটা নয়। অপনি মাথা দোলালেন। ঝাড়খণ্ডের অতীত কিন্তু খুব ইন্টারেস্টিং। ওই ভাগগুলো হয়েছিল ব্রিটিশরা এখানে পুরোপুরি রাজত্ব কায়েম করার আগেই, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে। পলাশির যুদ্ধের পরে, মানে 1765-এ বাংলা, বিহার, ওড়িশার নবাব নাজিমুদ্দৌলা পুরো ঝাড়খণ্ড অঞ্চলটাকেই তুলে দিয়েছিলেন কোম্পানির হাতে। ইচ্ছে মতো খাজনা তোলো আর ভোগ করো। কিন্তু ঝাড়খণ্ডের মানুষ তো দারুণ স্বাধীন চেতা। তারা বাইরের মানুষদের বলতো দিকু। হাজার হাজার বছর ধরে তারা এখানে পাহাড়ের জঙ্গলে বাস করেছে। খেতে না পেয়ে মরে যাবে, তবু তারা দিকুদের শাসন মানবে না। আদিকাল থেকে তারা এখানকার বাসিন্দা বলেই তো আমরা বলি তাদের আদিবাসী। তখন ঝাড়খণ্ডের আদিবাসীদের ছিল অনেক রাজা। ওই ভূমগুলো বলছিলে, ওই সব ভূমেই তখন কোনো না কোনো রাজার অখণ্ড প্রতাপ। তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ট্যাক্স তো দিলেনই না, উল্টে শুরু হয়ে গেল কোম্পানির সঙ্গে যুদ্ধ। সাহেবদের কামান বন্দুকের সামনে সোজাসুজি লড়তে পারবেন না বলে গেরিলা ফাইট করতেন এসব রাজারা। এই রাজাদের সঙ্গে কোম্পানির মোট কত বছর যুদ্ধ চলেছিল জানো? 1767 থেকে 1855, মানে প্রায় 90 বছর। ধলভূমগড়ের এক রাজা জগন্নাথ ধল তো টানা 8 বছর লড়াই চালিয়েছিলেন। নাভিশ্বাদ তুলে দিয়েছিলেন ওই কোম্পানির। শেষ পর্যন্ত অবশ্য জগন্নাথ ধলকে সারেন্ডার করতে হয়। কোম্পানিকে বার্ষিক 4,267 টাকা খাজনা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। সালটা ছিল 1774 এবং তখন থেকেই ঝাড়খণ্ড রিজিয়নে কোম্পানির শাসন প্রতিষ্ঠা শুরু। অবনীর কথায় ছেদ পড়ল। টুপুর আচমকা চেঁচিয়ে উঠেছে, দেখো 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 দেখো, ওই ওই মোটর সাইকেলটা কিভাবে আসছে! একসঙ্গে সব চোখ ঘুরে গেল পেছনে। সত্যি একটা মোটর সাইকেল তীব্র বেগে ধেয়ে আসছে। খানাখন্দর পরোয়া নেই, প্রায় লাফিয়ে লাফিয়ে গর্ত পার হচ্ছে।
কিছু বোঝার আগেই বিশ্রী ধুলো উড়িয়ে টুপুরদের জিপকে অতিক্রম করে চলে গেল। পিঠে দুই আরোহী, দুজনেরই মাথা মুখ হেলমেটে ঢাকা। সহেলি শিউরে উঠে বললেন, বাবা, এভাবে কেউ চালায়? এক্ষুনি অ্যাক্সিডেন্ট করবে। টুপুর বলল, এই মোটর সাইকেলটাকে একটু আগে চাই বাসায় দেখলাম না, সিনেমা হলের সামনে। পার্থ বলল, তুই বুঝলি কি করে সেইটাই এটা? ওটাও টুকটুকে লাল ছিল, গায়ে একটা ব্লু বর্ডার। পার্থ হেসে ফেলল। ও তা ওই রঙের একটাই মোটর সাইকেল আছে বুঝি? না গো, ওটাতেও দুজন লোক ছিল। একজন বসেছিল মোটর সাইকেলে আর একজন এসটিডি বুথে ঢুকলো তুমি যখন সিগারেট কিনতে নামলে তখন। পার্থ জোরে হেসে উঠল। তাতেও কিছু প্রমাণ হয় না, এবং তুমি তোমার মাসির যতই চেলি বনার চেষ্টা করো, তোমার হবে না। বুম বুম পার্থর পাশ থেকে দু হাত উঁচু করে কাঁচকলা দেখালো টুপুরকে। অমনি ছটফট করছিলেন। জিপে বসে তো বই পড়ার উপায় নেই, ঝাঁকুনির ঠেলায় ঘুমিয়ে পড়াও অসম্ভব। তাই এখন তাকে বক্তৃতায় পেয়েছে। অবনীর আবার এমনটাও হয় মাঝে মাঝে, তখন তাকে থামিয়ে রাখা দুষ্কর। কলেজের অভ্যেসের মতো টানা ৪৫ মিনিট নন স্টপ বকে যাবেন, বাধা পড়লেই মুখ হাঁড়ি। অসহিষ্ণু স্বরে অবনী বললেন, আরে ছাড়ো ছাড়ো তো ওই মোটর সাইকেল, যা বলছি তা শোনো। তা সেই ঝাড়খণ্ড। টুপুর কাতর মুখে বলল, বাবা প্লিজ, বইয়ে পড়ে নেব। বইয়ে কি আছে? কিছু নেই। আছে অচল সিংহের নায়ক বিদ্রোহের কথা, কর্ণগড়ের রানী শিরোমণির কাহিনী পাবি তোর বইয়ে, কিংবা মাধব সিংহের বীরত্বের গল্প, জমিদার দুর্জন সিংহ কীভাবে অম্বিকানগর আর সুপুরে কোম্পানির ফৌজের সঙ্গে লড়াই করেছিলেন তার কথা তোর ইতিহাস বইয়ে আছে। এই সিংভূমে একটা কোল বিদ্রোহ হয়েছিল, সে খবরই বা কজন জানে। পার্থ স্বরও করুন, হ্যাঁ, এই সবকটা গল্পই এখন শুনতে হবে অবনীদা? আমরা কি একটু প্রকৃতি দেখতে পারি না? সহেলি বলে উঠলেন, হ্যাঁ সেই ভালো, তুমি একটু ক্ষমা দাও তো। অবনীর মুখ পলকে গম্ভীর। বাইরে এখন নিসর্গ বলতে তেমন কিছুই নেই, তবুও তাকিয়ে থাকতে বেশ লাগে। রাস্তার দুপাশে এবড়ো খেবড়ো মাঠ, গাছপালা খুবই কম, কিন্তু এই রুক্ষতারও যেন একটা আলাদা সৌন্দর্য আছে। অনেক দূরে মেঘের মতো পাহাড় দেখা যায়, সম্ভবত ওই দিকটায় সারান্ডা। মাঝে মাঝে পথের ধারে গাছের সংখ্যা বাড়ছে একটু, আবার কমেও যাচ্ছে। ছোট ছোট বসতি আসছে, শুকনো চেহারার গ্রামগুলোকে পেরিয়ে গেলেই আবার রুখোশুকো প্রান্ত। হঠাৎ হঠাৎ চোখে পড়ছে শিমুল পলাশ, পাতা দেখাই যায় না, ফুলে ফুলে লাল হয়ে আছে গাছগুলো, এত ঘন লাল যে চোখ ধাঁধিয়ে যায়। পার্থ উল্লসিত হয়ে বলল, এই গাছগুলোকে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে তোর কি একটা গান মনে পড়ছে টুপুর? কি গান বলো তো? নিতিন বলল, আমি বলবো? বলো। লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, ইথাক তোরে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ঠিক, একেবারে ঠিক। গানের কথাগুলো ফ্যান্টাস্টিক। এমন টকটকে লাল ফুল কি যেখানে সেখানে মানায় এই লাল মাটির দেশ ছাড়া? নিতিন গুনগুন করে গেয়ে উঠল গানটা। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইতাক তোরে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে।
সহেলিও গলা মিলিয়েছে, সঙ্গে সঙ্গে পার্থ। বুম বুম হাততালি সহকারে যোগ দিল কোরাসে। প্রবীণ নজরুল হোসেনের মুখও খুশিতে ভরপুর। তিনিও স্টিয়ারিং হাতে মাথা দোলাচ্ছেন গানের তালে তালে। অনেক চেষ্টা করেও অবনী আর গোমড়া থাকতে পারলেন না। আস্তে আস্তে চোয়ালটা তারও আলগা হয়ে এলো, ঠোঁট নড়ছে মৃদু মৃদু। গানের কলিগুলোই আওড়াচ্ছেন তিনি। হাঁটু দুটো নেচে উঠল, এখন অল্প অল্প দুলছেন। গান চলতে চলতেই একটা ছোট্ট জনপদ, সামান্য কটা দোকানপাট, কুড়ে ঘর, টিনের চালা, একটা দুটো পাকা বাড়ি। একটা দোকানের সাইনবোর্ডে ইংরেজিতে জায়গাটার নাম দেখে টুকুর গান থামিয়েই হৈ হৈ করে উঠল। মিতিন মাসি, ঝিনিক পানি, এইখানেই মুকুলবাবু সেই হাতির পাল। একটু আগেই একটা ট্রেন লাইন পার হয়েছে গাড়িটা। ওইখানেই বুঝি গজ সম্মেলন হয়েছিল। পার্থ বলল, ঝিনিক পানির নামটা কিন্তু বড় সুন্দর। নামটাকে সম্মান জানাতে এখানে নেমে অন্তত এক কাপ চা খাওয়া উচিত। সহেলি বললেন, কায়দা করছো কেন ভাই? সত্যি কথা বলো না, চা তেষ্টা পেয়েছে। যাত্রীদের বাসনা টের পেয়ে নজরুল বললেন, ব্রেক কষি তাহলে, আপনারা তেল মোবিল নিয়ে নিন। ঝিনিকপাড়ির একেবারে শেষ প্রান্তে ছোট্ট চা মিষ্টির দোকানের সামনে জিপ থামালেন নজরুল। নেমেই টুপুরের চক্ষু স্থির। দোকানের পরেই একটা ঝাঁকড়া গাছ, তার তলায় দাঁড়িয়ে সেই মোটরসাইকেলটা। আরোহীরা নেই, তবে সিটের ওপর শোভা পাচ্ছে জোড়া হেলমেট। টুপুর টানল মিতিনকে, দেখেছো? লোক দুটো কোথায় গেল বলো তো? আছে কোথাও এদিক ওদিক। সহেলি পাশে দাঁড়িয়ে কোমর ছড়াচ্ছিলেন। লম্বা নিঃশ্বাস ফেলে বললেন, ভগবানের দয়ায় বেঁচে গেছে। যা মিসাইলের মতো ছুটছিল। পার্থ বুমবুমকে নিয়ে দোকানে ঢুকেছে। সে সেখান থেকেই হাঁক ছাড়ল, এই যে কে কি খাবে? অবনী বাইরে সরু বেঞ্চিতে বসেছেন। বললেন, আমি শুধু এক কাপ চা, লিকার হলে ভালো হয়। নিমকি খেতে পারেন, গরম গরম ভাজা হচ্ছে। মাথা খারাপ, নিমকি খেয়ে মরি আর কি। অবনী দু হাত ছড়িয়ে আড়মোড়া ভাঙলেন। নজরুল ভাই, আমরা জামদা পৌঁছচ্ছি কখন? নজরুল ঘড়ি দেখে বললেন, এখন বাজে 9টা, জামদা ধরুন আরও 1.5 ঘন্টা। গোটাটাই কি এরকম ভাঙাচোরা রাস্তা? না, জগন্নাথপুরের পর থেকে অনেকটা ভালো হবে। তাহলে জগন্নাথপুর পার হয়ে একটা কলা খাবো। পার্থ চ্যাঙাড়িতে গোটা 10 নিমকি নিয়েছে, সঙ্গে 1 ডজন রসালো জিলিপি। সকলের সামনে গিয়ে এগিয়ে দিচ্ছেন চ্যাঙাড়ি। নজরুল একটা করে নিমকি আর জিলিপি নিলেন, টুপুর মিতিন 2টো করে। বুমবুমও একটা নিমকি তুলে নিল দেখে পার্থ রীতিমতো হতাশ। বেজার মুখে কামড় বসালো জিলিপিতে। টুপুর নিমকি খেতে খেতে জায়গাটা দেখছিল, আর স্থানীয় মানুষদেরও। সবাই প্রায় আদিবাসী, মোটা নাক, পুরু ঠোঁট, কৃষ্ণবর্ণ এবং বেশ স্বাস্থ্যবান। পোশাক খেটেও ধুতি, 2-1 জন ছাড়া বেশিরভাগেরই খালি গা। তবে মহিলাদের শাড়িগুলো দিব্যি রংচঙে। বাচ্চা কোলে একটা বউ হাঁ করে এদিকেই তাকিয়ে। কানে মোটা দুল আর বাদামি চুলে টেরচা খোপা।
চাপা গলায় টুপুর জিজ্ঞেস করলো, মিথিন মাসি, এরা কি সাঁওতাল? মিতিন দুদিকে ঘাড় নাড়ল। মুন্ডা কিংবা ওরাও। এদিকে হু উপজাতির লোকও আছে অনেক, তবে এরা বোধ হয় হো নয়। আর এই অঞ্চলে সাঁওতাল তো প্রায় নেই, কিন্তু সব চেহারাই তো মোটামুটি এক। না রে, খুঁটিয়ে দেখলে তফাৎ বোঝা যায়। সকলেই অস্ট্রিক অরিজিন, তবে কিছু ডিফারেন্স আছে, যেমন চুলের কালারে, মুখের শেপ। আমরা আলাদা করতে পারি না, সেটা আমাদের চোখের দোষ। ওদিকে চা এসে গেছে। ওমনি লিকার চা হয়নি, সবই দুধ মেশানো এবং ভয়ঙ্কর গরম। রোয়ে শোয়ে ফুঁ দিয়ে দিয়ে গ্লাসে চুমুক দিচ্ছে টুপু। ঠিক তখনই মোটর সাইকেলের 2 আরোহীর উদয় হলো। ঝাঁকড়া গাছটার গা দিয়ে সরু পায়ে চলা পথ নেমে গেছে গ্রামের দিকে। সেই পথ বেয়েই হঠাৎ উঠে এসেছে লোক দুটো। একজন শীষ দিতে দিতে আঙুলে চাবির রিং ঘোরাচ্ছে, অন্যজনের হাতে ঝুলছে 2খানা জ্যান্ত মুরগি। দুটো লোকেরই পরনে জিন্স আর টি শার্ট, চোখে সানগ্লাস। শ্যামবর্ণ, তবে স্পষ্ট বোঝা যায় যে এরা আদিবাসী নয়। শহুরে কায়দায় ছাঁটা চুল হাওয়ায় উঠছে। মোটর সাইকেল স্টার্ট দিতে গিয়েও প্রথমজন দাঁড়িয়ে গেল। হিপ পকেট থেকে মোটা পার্স বার করেছে। এগিয়ে এসে দোকান থেকে সিগারেট কিনল 4 প্যাকেট। হাতের থাবায় প্যাকেটগুলো ধরে সরু চোখে টুপুর দিয়ে জরিপ করল ঝলক। তারপর ফিরে গিয়ে মাথায় হেলমেট চড়াচ্ছে। দ্বিতীয় লোকটা মোটরসাইকেলের সাইড বক্স থেকে একটা নারকেল দড়ি বার করেছে ইতিমধ্যে। মুরগি দুটোর পা কষে বাঁধল, ঝুলিয়ে দিল মোটরসাইকেলের ব্যাক রেস্টে। প্রাণ ভয়ে পরিত্রাহী চিৎকার করছে মুরগিগুলো, ভয়ানক ছটাপটি করছে। তখনই প্রথম লোকটা একটা অদ্ভুত কাণ্ড ঘটালো। খপ করে চেপে ধরেছে মুরগি দুটোকে, মটমট করে মুচড়ে দিল মুরগি দুটোর গলা। কয়েক সেকেন্ড অপেক্ষা করে দেখল আর ওরা নড়াচড়া করছে কিনা। তারপর নিশ্চিন্ত হয়ে লাথি কষালো মোটর সাইকেলে। 2 নিথর মুরগি আর নির্বিকার সঙ্গীকে পিছনে নিয়ে গর্জন তুলে বেরিয়ে গেল। বুম বুম ভ্যাবা চাকা খেয়ে গেছে। কাঁদো কাঁদো মুখে বলল, মরে গেল মুরগি দুটো। টুপুর অস্ফুটে বলল, কি নিষ্ঠুর। মিতিন দোকানদারকে হিন্দিতে জিজ্ঞেস করল, কারা এরা, আপনি চেনেন? দোকানদারও দেখছিল লোক দুটোকে, বলল, मालूम नहीं, होगा कोई बाबू लोग, शायद जंगल में घूमने आया। আগে দেখেছেন? 2-3 বার দেখেছি, কাল भी এসেছিল, মুরগা নিয়ে চলে গেল। টুপুর থমথমে মুখে বলল, পিছনের লোকটাকে আমি চাইবাসে মোটরসাইকেলে বসে থাকতে দেখেছিলাম। বুম বুম গাল ফুলিয়ে বলল, ওরা পাজি লোক। মুরগি দুটোর আর্তনাদ টুপুরের কানে লেগে আছে এখনো। মনটা খারাপ হয়ে গেল টুপুরের। যে বাবার চলছে, একটা বড় সড়ো কারখানা পেরোলো, সিমেন্ট ফ্যাক্টরি। জগন্নাথপুরের পর সত্যিই খানিকটা উন্নতি হলো রাস্তার। তাই স্পিড বাড়ালেন নজরুল। সঙ্গে সঙ্গে অবনীর চোখ বন্ধ। সহেলি টুকটাক কথা বলছেন মিথিন আর পার্থর সঙ্গে। বুম বুম জানালা দিয়ে মুখ বাড়িয়ে মাইলস্টোন গুনছে।
একটা বাঁকের মুখে বিশাল এক গর্ত। নজরুল প্রথমটা খেয়াল করেননি। শেষ মুহূর্তে ক্লাচ ব্রেক চাপলেন প্রাণপণে। প্রবল ঝাঁকুনি খেয়ে থরথর কেঁপে উঠল গাড়ি। ব্যাস, তারপর থেকে জিপ আর গতি তুলতে পারে না। গিয়ার বদল করে অ্যাক্সেলারেটর চেপে চেষ্টা চালাচ্ছেন নজরুল। জিপ তবু হেঁচকি তুলেই চলেছে। পার্থ উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করল, কি প্রবলেম হলো নজরুল ভাই? মনে হচ্ছে লাং ইনফেকশন, গাড়ির ফুসফুসটাই গেছে। জামদা পৌঁছে গিয়ার বক্সটা একবার দেখাতে হবে। ক্লাচ প্লেটের গন্ডগোল নয় তো? তাও হতে পারে, প্লেটও ক্ষয়ে যেতে পারে। অবশ্য যদি বলেন মেঘাতুবুরু অবধি এভাবেই টেনে দিতে পারি। গাড়ি একটু ধুকতে ধুকতে যাবে, এই যা। মিতিন বলল, না না, সেটা কিন্তু রিস্ক হয়ে যাবে। আর মেঘাতুবুরু যেতে প্রায় 3000 ফিট উঠতে হবে। চড়াইয়ের সময় আবার গাড়ি যদি সেন্সলেস হয়ে যায়, তাহলে জামদাতেই চেক আপটা করিয়ে নিই, কি বলেন? সত্যি সত্যি জোরও রুগীর মতো ধুকতে ধুকতে জিপ জামদা পৌঁছল প্রায় মিনিট 20 পর। বেশ বড় টাউনশিপ, রীতিমতো ঘিঞ্জি। দোকানপাট অজস্র আছে, গাড়ি সারানোর গ্যারাজও রয়েছে বেশ কয়েকটা। বাঁয়ে এক সরু গলিতে ঢুকে জয় হনুমান মোটর ওয়ার্কসে জিপ নিয়ে গেলেন নজরুল। এই গ্যারাজের মালিক নাকি তার খুব চেনা। মেকানিক গাড়ি পরীক্ষা করে রায় দিল যে ক্লাচ প্লেট ঠিকই আছে, গিয়ার বক্সেরই অবস্থা খারাপ। ঘন্টা 3 সময় লাগবে সারাতে। পার্থ বলল, চলো তাহলে আমরা এখানেই দুপুরের খাওয়াটা সেরে নিই। অবনী চিন্তিত মুখে বললেন, এখানকার হোটেলে কি ডাল আলু সেদ্ধ পাওয়া যাবে? সহেলি বললেন, তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমি কিন্তু এখানকার মার্কেটটা ঘুরব। দুপুর ভাবছিল অন্য কথা। গাড়ি সারাতে বেশি দেরি হলে মেঘাতুবুরুর সূর্যাস্তটা আবার মিস হয়ে যাবে না তো? মিতিন ফস করে বলল, আচ্ছা একবার ওই পুরুষোত্তম সিংহর বাড়িটা ঘুরে এলে হয় না? আপনারা শুনছিলেন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি গোয়েন্দা সিরিজ থেকে সারান্ডায় শয়তান গল্পটির প্রথম পর্ব। এই গল্পটির দ্বিতীয় পর্ব জানতে শুনতে থাকুন গল্পের বৈঠক। আর অন্য কোনো যদি গল্পের রিকোয়েস্ট থাকে তো প্লিজ সেটা অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সারান্ডায় শয়তান এই গল্পটির দ্বিতীয় পর্বের সঙ্গে আবার পরে দেখা হবে। নমস্কার।